নমস্কার বন্ধুরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি সবথেকে বেশি শক্তিশালী কিছু থেকে থাকে সে হলো কাল অর্থাৎ সময়। এই সময় যখন বদলায় তখন বড় বড় মহাশক্তিও বিলীন হয়ে যায় সময়ের গর্ভে। আর হঠাৎ করে ক্ষমতা হাতে পাওয়া লোকেরা যখন ক্ষমতার দম্ভে মত্ত হয়ে ওঠে তখন এই সময়ই তাদেরকে ভয়ানকভাবে ধ্বংস করে দেয়। আর এরই তাজা উদাহরণ হলো আমাদের প্রতিবেশী বাংলাদেশ। আজ থেকে কয়েক মাস আগে পর্যন্ত বয়কট ভারত স্লোগান দিয়ে নিজেদেরকে মহাশক্তিশালী ভাবা শুরু করেছিল বাংলাদেশের মৌলবাদীরা। তখন ভারত সরকারের চুপ থাকাটাকে ভারতের দুর্বলতা ভেবে নিয়েছিল এইসব মৌলবাদীরা। ভারত তখন চুপ থেকে ধৈর্য সহকারে দেখতে চেয়েছিল যে মোল্লার দৌড় কোন পর্যন্ত হয়। বাংলাদেশি মৌলবাদীরা ভারতকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর শুরু করলো ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। এরা বলা শুরু করলো চিকেন নেক দখল করবে, সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেবে, পশ্চিম বাংলাকে ভারত থেকে আলাদা করবে। আমেরিকার বাইডেন সরকার তো থাকলোই, সাথে সাথে পাকিস্তান ও চীনের সহযোগিতায় ভারতের উপর আক্রমণ করবে। আর এসব শুধু ধমকি পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। এই লক্ষ্যে বাংলাদেশের মৌলবাদী ইউনূস সরকার দ্রুত অ্যাকশন নেওয়াও শুরু করেছে। যেমন ধরুন, চীনের যুদ্ধজাহাজ চট্টগ্রামে নোঙর করানো, পাকিস্তানের জাহাজ চট্টগ্রামে পৌঁছানো, জামায়াতে ইসলামীর নেতাদের চীন ভ্রমণ ইত্যাদি। এত কিছুর পরেও যখন ভারত চুপ ছিল তখন এরা ভেবেছিল ভারত চিকেন নেক ও সেভেন সিস্টার নিয়ে ভয়ে আছে, তাই এবার এরা শুরু করলো হিন্দু নির্যাতন। সাথে চলছে ভারতের পতাকাকে অপমান করার নিকৃষ্ট খেলা। এখন এসে বাংলাদেশের মাদ্রাসা ছাপ চ্যাপ্টা পৃথিবীর নেতারা এটা বলে বেড়াচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়াতে ভারতের তেমন কোনো যোগদান ছিল না। অথচ পাকিস্তানি সেনারা ঢাকায় আত্মসমর্পণ করেছিল ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সামনে। স্ক্রিনের ছবিটি দেখুন। এখন এসব নেতা যাদের শিরায় পাকিস্তানি সেনার রক্ত প্রবাহিত হচ্ছে, এদেরকে প্রশ্নটা কে করবে যে মুক্তিবাহিনী যদি দেশ স্বাধীন করেছে তাহলে পাকিস্তানি সেনারা কেন মুক্তিবাহিনীর সামনে আত্মসমর্পণ করলো না? যাই হোক, সেই সময় শেখ মুজিবের এক অনুরোধে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সমস্ত ভারতীয় সেনাকে দেশে ফিরিয়ে এনেছিল। আর এটাও ভারতের একটা নজিরবিহীন ইতিহাস ছিল, কারণ কোনো দেশের সেনা যদি অন্য কোনো দেশের ভিতর একবার ঢুকে যায় তবে সেখানে কমপক্ষে একটা বেস তো অবশ্যই নিয়ে পার্মানেন্টলি থেকে যায়। আমরা চাইলে চিকেন নেককে তৈরি হতে দিতাম না। তখন যদি ভারত চাইতো তবে আত্মসমর্পণ হওয়া পাকিস্তানি সেনার বিনিময়ে পাকিস্তানের দখলকৃত জম্মু কাশ্মীরের জমিও নিয়ে নিতে পারতাম। কিন্তু তৎকালীন সরকার এই বিষয়ে দূরদর্শিতার পরিচয় না দিলেও এখন যে সরকার ভারতের ক্ষমতায় বসে আছে তারা তো অখণ্ড ভারতের পরিকল্পনা নিয়ে আগে বেড়েই চলেছে। ভারত সরকার চুপ থেকে বাংলাদেশের মৌলবাদীদের বেশি বেশি জল ঘোলা করার সুযোগ দিয়েছে, যাতে বেশি বেশি মাছ শিকার করা যায়। এতদিন বাংলাদেশিরা ভারত বয়কট করেছে, যার ফল হয়েছে এই যে বাংলাদেশে যাওয়া গার্মেন্টস ইনভেস্টমেন্ট যা প্রায় 2 থেকে 3 বিলিয়ন ডলার, সেটা বাংলাদেশের বদলে ভারতে চলে এসছে। বাংলাদেশের একমাত্র শিল্প এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। বাংলাদেশ এখন অর্থনৈতিক বিপর্যয়ের দিক থেকে তাদের নতুন বাপ পাকিস্তানের সাথে পাল্লা দিচ্ছে। স্ক্রিনে দেখুন, ক্রেডিট রেটিং এজেন্সি মুডিজ এর রিপোর্ট তো এটাই বলছে। এতদিন বাংলাদেশ ব্যাটিং করেছে, এবার ভারতের ব্যাটিং করার পালা। এতদিন ধৈর্য ধরে বাংলাদেশিদের নগ্ন নাচ দেখার পর এবার ভারতীয়রা বয়কট বাংলাদেশ শুরু করেছে। ভারতের জনগণ, বিশেষ করে পশ্চিম বাংলা ও আসামের জনগণ বাংলাদেশের সাথে সব ধরনের মালামাল এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, এরা সবাই সীমান্তে মিছিল করছে এবং ঢাকায় ঢুকে যাওয়ারও পায়তারা করছে, যা আপাতত ভারতের প্রশাসন আটকে রেখেছে। সমগ্র ভারত জুড়ে বাংলাদেশ নিয়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাতে এই সরকার নিজের জনপ্রিয়তা আরো বাড়ানোর জন্য ভারতের জনগণের ইচ্ছাকে প্রাধান্যতা দিবে, আর সেটা হবে বাংলাদেশের বিভাজন। আরো সহজ ভাষায় যদি বলি তাহলে প্রকৃত রাজনীতিটা হলো এটাই যে ভারত সরকার যা করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে সেটা করলে যেন ভারতীয়দের একটা বিশাল সাপোর্ট পায় সরকার, সেজন্য আগে থেকেই ভারতীয়দের মধ্যে মহল তৈরি করা হচ্ছে। রাজনীতির খেলাটা এভাবেই চলে। আর এখন এসে ভারত সরকারের এই প্ল্যানিং এর আভাস পেয়ে বাংলাদেশ একেবারে পাগলের মতো হয়ে গেছে। ভারত বাংলাদেশকে বিপুল পরিমাণে সেনা এবং সমরাস্ত্র দিয়ে ঘিরে রেখেছে। সামরিক শক্তির তুলনা আর কিবা করব যে বাংলাদেশ চীনের সাহায্যের দিকে তাকিয়ে আছে। সেই চীন এলএসি থেকে নিজেদের সেনা পিছনে সরিয়ে নিয়ে গেছে। চীন এই মুহূর্তে ভারতের সাথে সোজা যুদ্ধ চাচ্ছে না।
যে বাংলাদেশ পাকিস্তানের সাহায্য চাচ্ছে তারা তো যুদ্ধে প্রত্যেকবার হেরে গিয়ে আত্মসমর্পণ করে আর দেশে ফিরে দাঁত কেলিয়ে বেড়ায়। জানুয়ারির 20 তারিখের আগে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার আগে যদি বাংলাদেশ যুদ্ধ লাগাতে পারে তবে আমেরিকা বাংলাদেশকে সাহায্য করতে সক্ষম হবে। আর এই সময় পার হওয়ার সাথে সাথে ট্রাম্প নিজেই আছলা বাস নিয়ে ইউনূসকে কাছে আসার ইশারা করবে। বাকি থাকলো আল্লাহর দান মৌলবাদীরা, যারা বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে তারা সেনাবাহিনীর সাথে সাথে নিজেরাও যুদ্ধ করবে ভারতের সাথে, আর তাদের অস্ত্র হলো নারায়ে তাকবীর নামের পরমাণু বোমা। তো এইসব আল্লাহর বান্দাদের এটা কে বুঝাবে যে ইসরায়েল একাই হামাস, হিজবুল্লাহ ও ইরানের নারায়ে তাকবীর নামের পরমাণু বোমাকে ফুস করে দিয়েছে। যাই হোক, বাংলাদেশিরা যেভাবে ভিকটিম কার্ড খেলা শুরু করেছে তাতে এদের মনে জন্ম নেওয়া ভয় পরিষ্কার দেখা যাচ্ছে। এরা এখন প্ল্যান করছে যে ভারতের হাত থেকে রংপুর ও চট্টগ্রাম কিভাবে বাঁচাবো। তো এদেরকে একটাই কথা বলতে চাই যে বাংলাদেশের মৌলবাদীরা যে জাল বুনেছিল ভারতকে ফাঁসাতে, ভারত চুপিসারে সেই জালকেই বাংলাদেশের গলায় ফাঁসিয়ে দিয়েছে। ভারত বাংলাদেশ থেকে রংপুর ও চট্টগ্রাম তো দখল করেই নেবে, সিলেটও বাঁচাতে পারবে কিনা বাংলাদেশ সেটাই হিসাব করে দেখুক। যেভাবে চট্টগ্রামে পাহাড়ি আদিবাসীরা ভারতের সাথে এক হওয়ার কথা বলছে, তাতে এত ভালো ভালো সুযোগ এই মোদী সরকার কখনোই হাতছাড়া করবে না। বাংলাদেশের মৌলবাদী সরকার তাদের দেশের জনগণকে যে বাঘের মিথ্যা ভয় দেখিয়ে প্রতিনিয়ত ভয়ভীত করে রেখেছিল, যাতে দেশ চালানোয় সরকারের বিফলতার উপর জনগণের ধ্যান না যায়, সেই বাঘ এখন সত্যি সত্যি সামনে এসে দাঁড়িয়েছে। আর বাঘ যখন শিকারে নামে তখন দয়া মায়া দেখায় না, শুধু রক্তের নদী বয়ে যায়। সবশেষে বাংলাদেশের জন্য একটা গানের লাইন মনে পড়ছে, ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেহি জাতা বলকি বহুত কুছ আতা। ধন্যবাদ।